দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিউ ইয়র্কে এসেছি। সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রীর। টিকার সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘে আহ্বান। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু। মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি, জানালেন শিক্ষামন্ত্রী। ৩ সপ্তাহ পর শুরু প্রাক প্রাথমিকের ক্লাস। শাহজালাল বিমানবন্দরে বসলো আরটিপিসিআর ল্যাব। রাতে পরীক্ষামূলক কার্যক্রম। ফ্লাইট সংকটে দুবাই থেকে রিটার্ন টিকিট নিয়ে আসা প্রবাসীরা বিপাকে। এবং ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ। সিরিয়াল রেপিস্ট সাগর র্যাবের হাতে গ্রেফতার। জড়িত ছিল কক্সবাজারে হোটেলে তরুণী হত্যাকাণ্ডেও। দেখছিলেন শিরোনাম, জনপদ সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়ে নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতের টাকায় বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক নাগরিক সভায় একথা বলেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন তোলেন, বিদেশে পালিয়েও তারেক রহমানের বিপুল অর্থের উৎস কোথায়? বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রাষ্ট্রীয় সফরের পঞ্চম দিনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রেক্ষাপটে ভার্চুয়াল এই সভায় টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নেতাকর্মীরা সংযুক্ত ছিলেন অনলাইনে। হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসের ভার্চুয়াল সভাকক্ষ থেকে এতে যোগ দেন শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পরও বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। কেউ কেউ আমি দেখি সমালোচনা করে দূরদেশে বসেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। আমরা বৈধ আর অবৈধ যাই হই আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলেই তো সেই সুযোগটা পাচ্ছে। এতই যদি তাদের নীতি আদর্শ থাকে তা আমাদের করা এই সমস্ত ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কেন? আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায় এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা বাংলাদেশের সর্বনাশে বিশ্বাস করে। সম্প্রতি নিউ ইয়র্ক সফর নিয়ে নানা সমালোচনারও খোলামেলা জবাব দেন শেখ হাসিনা। আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, কারণ ওরা তো দেশেও বসে আছে, কাজে আমাদের সাথে আসলো, টাকাটা আমাদের দেশে ঘরেই থাকলো, বিমানই পেলো, আর তাছাড়া জেএফকে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। সফরের নামে টাকা পাচারের মিথ্যাচারেরও জবাব দেন প্রধানমন্ত্রী। আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কি সেটা একটু তারা খোঁজটা দিই। পুরো জিয়া পরিবার ক্ষমতাকে নিজেদের ভোগ বিলাসে ব্যবহার করেছেন বলেও অভিযোগ বঙ্গবন্ধু কন্যার। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে প্রায় 150 সুটকেস নিয়ে চলে গিয়েছিল সৌদি আরবে, সেখানে লকার ভাড়া করে 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 অনেক জিনিস নাকি রেখে এসেছিল, শোনা যায়। নিজের চোর দেখে সবাইকে ওরকমই মনে করে। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, বিদেশে পালিয়েও খালেদা পুত্রের বিপুল অর্থের উৎস কোথায়? আমরা সেভাবেই এসেছি, হাবিতা ঘর থেকে আসি নাই যে একটা দেখলেই লাভ দিয়ে পড়বো, যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে, জিয়ার ক্ষেত্রে হয়েছে, তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়েছে। তিনি জানান, পৃথিবীতে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক নেতা হিসেবে জাতির পিতার নামে জাতিসংঘ সদর দপ্তরে গাছ লাগানো হয়েছে। অনেক যাদের ভালো লাগে নাই তারা যেন ওই গাছের নিচে না বসে কোনোদিন। দেবাশিস রায়, সময় সংবাদ। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার বৈষম্য দূর করতে ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানান। বিশ্বসভায় তিনি জানান, মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক আকারে টিকা উৎপাদন করতে সক্ষম। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি কথা বলেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলোর সমর্থন ও সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
Distinct honor and privilege now to welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People. বিশ্ব নেতাদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন যারা জ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে অন্যতম ও অভিজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে 17 বার বিশ্ব মঞ্চে বাংলায় ভাষণ নিয়ে সরকার প্রধান। জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্ক পর্বের এই সেশনটি পরিচালনার দায়িত্বে থাকা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার সঞ্চালনায় এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলাদেশের উন্নয়নের গল্প শুনিয়েছেন বিশ্ববাসীকে। করোনা মহামারী, রোহিঙ্গা সংকট আর জলবায়ু পরিবর্তনের ক্ষতির মধ্যেও কিভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ বলেছেন সেই কথাও। সময়োচিত পদক্ষেপ ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কারণে 2020 সালেও আমরা 5% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। সরকার প্রধান জানান, তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার কারণে বাংলাদেশে কোভিড-19 প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। কোভিড-19 টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্ব নেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এই প্রথম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শেখ হাসিনা। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ভাষণের মধ্য দিয়েই জাতিসংঘে শেখ হাসিনার 5 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে সাইডলাইনে যতগুলো বড় আয়োজন ছিল তার সবকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বাংলাদেশ। আর এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়ে তিনি যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন তা প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক নির্মাণ কাজের উদ্বোধন করে একথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 2026 সালে শেষ হবে নির্মাণ কাজ। প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় জনগণ। এহসান জুয়েলের রিপোর্ট আর ছবি তুলেছেন হারুন অর রশিদ। রাজধানীর বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে এবার যোগ হতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা এক সুতোয় যুক্ত করবে মূল রাজধানীর বাইরে যোগাযোগের নতুন উড়ন্ত পথ। কথা ছিল 2017 সালে শুরু হয়ে 2021 সালে শেষ হবে এই প্রকল্পের কাজ, কিন্তু অর্থায়ন ও নকশা জটিলতায় দেরি হয় কাজ শুরু করতে। প্রায় 17,000 কোটি টাকার কাজে চীন দিচ্ছে 11,000 কোটি টাকা। অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি স্থানীয়রা। তেল খরচ, গ্যাস খরচ কম হবে, তাড়াতাড়ি যেতে পারবো, 2টা টিপ বেশি মারতে পারবো। রাস্তা যেন না ভাঙ্গা, ঠিক আছে, সরকার সবসময় যেন এগুলো খেয়াল রাখে। রাজধানীর বিমানবন্দর থেকে ডিইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ের ফলে উত্তরাঞ্চল থেকে আসা গাড়ি ঢাকার ভেতর প্রবেশ করার প্রয়োজন হবে না। শহরের বাইরের গাড়িগুলো আর শহরের ভিতর ঢুকবে না, এটা ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারবে, যানজট কম হবে। ট্রাকগুলি দিনের বেলায় প্রবেশ করতে পারে না, ট্রাকগুলি তখন উপর দিয়ে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাবে, যার ফলে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা আরো বেগবান হবে। প্রকল্পের টেস্ট পাইলের উদ্বোধন করে সেতুমন্ত্রী জানান, সরকারের মেগা প্রকল্পগুলো এগুচ্ছে পরিকল্পনা মতোই। জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 6ও আগামী বছর সমাপ্ত হওয়ার কথা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই প্রকল্পটির কাজ শেষ হবে 2026 সালে জুন মাসে। এই এক্সপ্রেসওয়ের সুবিধা পেতে হলে টোল দিতে হবে গাড়ি চালকদের। দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব যে উন্নয়ন, সেখানে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর ফলে দেশের উত্তর,
পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 30টি জেলার মানুষজন ঢাকার ভিতরের যানজট এড়িয়েই সহজে যোগাযোগ তৈরি করতে পারবেন, যা পরোক্ষভাবে দেশের জিডিপিতে যোগ করবে 0.21 ভাগ। এহসান জুয়েল, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। অপমৃত্যু থেকে সরে এসে আত্মহত্যা প্ররোচনা মামলা করতে চায় ইভানার পরিবার। স্বামীর পরকীয়া আর শ্বশুরবাড়ির অত্যাচারে ছিলেন অতিষ্ঠ, জানিয়ে শিক্ষককে ইমেইল। এশিয়ান হাইওয়ের সাসেক 2 প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন, বলছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর যোগাযোগ বিশেষজ্ঞের মতে এটি বাংলাদেশের সড়ক পথে মাইলফলক। সাসেক 2 প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, আর ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যাচ্ছে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার দীর্ঘ সাসেক 2 মহাসড়ক। এটি দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক, আন্ডারপাস, ছোট বড় সেতু ও কালভার্ট। আর পুরো প্রকল্পকে নান্দনিক রূপ দিবে সিরাজগঞ্জের হাটিকমরুল ইন্টারচেঞ্জটি। মহাসড়ক ঘিরে গড়ে উঠছে বেসরকারি পিজেড সহ ছোট বড় অসংখ্য শিল্প কলকারখানা। এসব প্রতিষ্ঠান হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের 16টি জেলায়। বর্তমান অবস্থা মনে করেন এখন যে একটু যানজটের বা রাস্তা চলাচলের ত্রুটি দেখা দিচ্ছে, কিন্তু হাইওয়ে হলে পরে এই ত্রুটিটা থাকবে না, জ্যাম থাকবে না, তারপর গাড়ি ঘোড়া খুব ভালোভাবে চলাচল করতে পারবে, মানুষের বেশি সমস্যা হবে না, খুব দ্রুত তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। কৃষি অর্থনীতি ত্বরান্বিত ও রপ্তানি আয় বাড়াতে মহাসড়কটির বিকল্প নেই, বলছেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এই রাস্তার কাজটা যদি দ্রুত সম্পূর্ণ করা যায় তাহলে আমার মনে হয় যানজটও কমবে, রপ্তানি প্রক্রিয়ায় সব কিছু সহজ হবে এবং বৈদেশিক মুদ্রা বাইরে থেকে আমরা আহরণ করতে সক্ষম হব। বিশেষজ্ঞরা বলছেন আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগে যুগান্তকারী ভূমিকা রাখবে মহাসড়কটি। অ্যাক্সেস অর্থাৎ ক্রসিংটা খুব কম হবে, পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল ভেহিকেলগুলো কিন্তু চলতে পারবে। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ইকোনমিক একটা লাইফলাইন যেমন তৈরি হবে, পাশাপাশি হচ্ছে যে এই রাস্তা অর্থাৎ এলেঙ্গা থেকে আমার রংপুর পর্যন্ত যে আমার একটা দুর্ঘটনা ঘটতো এই রাস্তায় এতদিন, সেটা কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো। বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে নতুন করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের 8টি মহাসড়ক, যার দৈর্ঘ্য 600 কিলোমিটার। এর মধ্যে এলেঙ্গা থেকে রংপুরের দৈর্ঘ্য 190 কিলোমিটার, যা আগামী 2024 সালের মধ্যে বাস্তবায়িত হবে। আর এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানকার মানুষের জীবনমানের আমূল পরিবর্তন আসবে, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেয়ার প্রস্তুতি চলছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া প্রাক প্রাথমিকের স্কুল খোলার সিদ্ধান্ত আসতে পারে 3 সপ্তাহ পর। এদিকে শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। করোনা মহামারীর কারণে 1.5 বছর পর চলতি মাসের 12 তারিখে দেশ জুড়ে শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। এরই ধারাবাহিকতায় মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার রাজধানীর শিল্পকলায় এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাক প্রাথমিকের শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে 3 সপ্তাহ পর। বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না, প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক, আপাতত আমরা আবার সিদ্ধান্ত নেব। 3 সপ্তাহ পার হোক, নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের ডেট আমরা ঠিক করছি। আর মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি। শিক্ষামন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের সংক্রমণ বেড়ে গেলে নির্দ্বিধায় তা বন্ধ করে দেওয়া হবে। যেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব। এদিকে শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলো নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অন্তত 1 ডোজ টিকা অথবা টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে আরটি-পিসিআর ল্যাব। রাতে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ল্যাব পরিদর্শন করে জানান, চূড়ান্ত কার্যক্রম শেষে সিভিল এভিয়েশন ফ্লাইট শিডিউল ঠিক করবেন।
দুপুরে বিমানবন্দরে বসানো ল্যাবগুলো পরিদর্শন করে এ তথ্য জানান তিনি। এদিকে রিটার্ন টিকিটের যাত্রীরা সময় মতো ফেরা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। 3 দিনে দ্রুত কাজ করে করোনা পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুত করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ভেতরে বসানো ল্যাব। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত 6টি প্রতিষ্ঠানের অধীনে ল্যাব বসানো হয়েছে 12টি। প্রতি 3 ঘন্টায় এসব ল্যাবে পরীক্ষা করা যাবে 1450 জনের নমুনা। শনিবার দুপুরে ল্যাবগুলো পরিদর্শনের পর এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যেই 6টি প্রতিষ্ঠান এখানে কাজ করবে তারাও সম্পূর্ণভাবে প্রস্তুত। তাদের সমস্ত মেশিনারিজ যা যা লাগবে, বায়োসেফটি লেভেল 2 ল্যাবরেটরি এখানে তৈরি হয়েছে। তারা সকলেই তাদের সমস্ত যন্ত্রপাতি বায়োসেফটি লেভেল 2 ল্যাবরেটরি করার জন্য যা যা দরকার সমস্ত কিছু এসে ল্যাব ফুললি ইকুইপড। চূড়ান্ত কার্যক্রম শেষে সিভিল অ্যাভিয়েশনকে জানানো হবে ফ্লাইটের বিষয়ে। সিভিল অ্যাভিয়েশন এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করে ফ্লাইট শিডিউল ঠিক করলে যাত্রীরা পরীক্ষা সাপেক্ষে যেতে পারবেন বলেও জানায় অধিদপ্তর। এই পরীক্ষাটা যেমন চলবে, পাশাপাশি আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দিব যে ল্যাব প্রস্তুত আছে, তারা ফ্লাইট পরিচালনা করতে পারে। এদিকে ফ্লাইট না থাকায় দুবাই থেকে কয়েক মাস আগে রিটার্ন টিকিট নিয়ে দেশে আসা যাত্রীরা রয়েছেন শঙ্কায়। আমার 7 তারিখে ফ্লাইট, এখন বলতেছে 4 তারিখে ফ্লাইট নাই, এখন আবার যাই অফিসে যাই আবার করতে। 48 ঘন্টা আগে একবার করোনা নেগেটিভ রেজাল্ট সাপেক্ষে ফ্লাইট ছাড়ার আগের 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করতে হবে যাত্রীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। ইউটিউব ওটিটি প্ল্যাটফর্মের যুগে জৌলুস হারাচ্ছে সিনেমা হল। মানসম্পন্ন চলচ্চিত্র ও পরিবেশের অভাবে নেই দর্শক, সিনেপ্লেক্স চান প্রযোজক পরিচালকরা। আগামী 10 দিনের মধ্যে ভার্চুয়ালি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে G2G চুক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একথা জানান তিনি। সৌদি আরবিয়া আমরা সফর করেছিলাম। G2G PPP এগ্রিমেন্ট যেটা করার কথা ছিল অনেক দিন থেকে, এটা পেন্ডিং আছে। তারা সেই সিদ্ধান্তটা নিয়েছে, তারা এটা সই করবে। ঢাকা থেকে পায়রা রেল লিঙ্ক পুরো কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য, সেটাতেও তারা খুব ইন্টারেস্টেড। এখানে ইমিডিয়েটলি যে প্রজেক্টটা তারা ইন্টারেস্টেড আছে সেটা হলো আপনার চট্টগ্রাম বন্দরে যে বে টার্মিনাল হচ্ছে এবং পাতেঙ্গা টার্মিনাল যেটা হচ্ছে। অপমৃত্যু থেকে সরে এসে আত্মহত্যা প্ররোচনা মামলা করতে চায় ইভানার পরিবার। শুক্রবার মামলা করতে গেলে শাহবাগ থানা পুলিশ তাদের ফিরিয়ে দেয় বলেও জানান স্বজনরা। স্বামীর পরকীয়া ও শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইভানা আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি তাদের। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাজধানীর পরিবারের এই 9তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান ইভানা। চলতি মাসের 15 তারিখ বিকেলে সেই লাশ উদ্ধার করে পুলিশ। ফেসবুকের একটি পোস্টে এই কমেন্ট করেন তিনি। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে আত্মহত্যা করতে পারছে না বলেও আক্ষেপ ছিল তার। অনুসন্ধান বলছে ব্যারিস্টার রুমানের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল অন্য এক নারীর, যিনি নিজ বিবাহিতা এবং আইন পেশায় আছেন। দীর্ঘদিন এই বিষয় নিয়ে রুমানের সঙ্গে ঝগড়া হয় ইভানার। এমনকি স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গভীর রাত পর্যন্ত ওই নারীর সঙ্গে ফোন আলাপ করত রুমান। ইভানা তার শিক্ষককে এসব কথা জানিয়ে ইমেইল করেন। তিনি জানেন যে তার স্বামী একটি পরকীয়া সম্পর্কে লিপ্ত। তিনি জানতে পেরেছেন। আমি যখন বলি যে এটা তার ভুল হতে পারে, তখন তিনি আমার ভ্রম সংশোধন করবার জন্য, এটা কতটা নির্ভুল প্রমাণ করার জন্য তাদের কথোপকথনের, অর্থাৎ তার স্বামী এবং ওই যার সাথে পরকীয়া সেই ভদ্রমহিলার সাথে যে কথোপকথন হোয়াটসঅ্যাপে, সে তার কিছু স্ক্রিনশট আমাকে পাঠান। অভিযোগ আছে হাত কেটে আত্মহত্যা করতে না পারায় কটু কথাও শুনতে হয় স্বামী ও শাশুড়ির। এসব নিয়ে কথা বলতে চাইলে বাসার নিরাপত্তা কর্মীরা জানান রুম্মান বাসায় নেই, উপরে উঠতে অনুমতি প্রয়োজন। পরে কৌশলে ৫ম তলায় গিয়ে দেখা যায় তিনি বাসাতেই আছেন। তবে সেসব বিষয়ে কথা বলতে রাজি নন। আমি কোনো কথাই বলবো না, যা বলার সবাই বলছে। Everyone is saying whatever they want. ইভানার মরদেহ উদ্ধারের পর স্বজনরা প্রাথমিক পর্যায়ে একটি অপমৃত্যুর মামলা করেন। শুক্রবার রাতে পরিবার আত্মহত্যার প্ররোচনা মামলা করতে আসেন, কিন্তু সেটি নেওয়া হয়নি। ইভানার বাবা আমাদের থানায় এসে আবার একটা এজাহার দায়ের করেছেন যে উনি মামলা করতে চান। এই মামলার যারা অভিযুক্ত তাদেরকে আইন আমলে আনা হবে। ইভানা লালা চৌধুরী রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের কর্মকর্তা ছিলেন। ব্যারিস্টার রুমানের সঙ্গে তার বিয়ে হয় 2011 সালে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সিনেমা হল এক সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম, অথচ কালের বিবর্তনে এর জৌলুস ঠেকেছে তলানিতে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ হল। হল ঘুরে সিনেমা দেখে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী রাশেদ বাপ্পি, আর ছবি তুলেছেন শাহিনুর রহমান।
ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সন্ধ্যা 5:30। আমাদের অবস্থান রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে। উদ্দেশ্য সময়ের ব্যবধান, যুগের চাহিদার তথ্য প্রযুক্তির এ পর্যায়ে এসে কেমন আছে একসময়ে মানুষের বিনোদনের অন্যতম ক্ষেত্র সিনেমা হলগুলো। গোধূলি বেলার আলো আধারি পেরিয়ে হলের প্রধান ফটকে আমরা। চারিদিকে মিটমিট করে জ্বলা লালচে বাতির আলোতে রূপালী জগতের রঙিন সব পোস্টার। টিকিট কাটার আগে পোস্টারে চোখ বুলিয়ে নিচ্ছেন কেউ কেউ। প্রায় 20 বছর ধরে ছবি দেখি না, সময় কাটানোর জন্য একটু সিনেমা দেখতে আসছি। ভাই টিকিট কত করে? 70। আচ্ছা, আমাকে 2টা দেন। শো শুরু হতে বাকি আর মাত্র 15 মিনিট। এ পর্যায়ে এসে বিনোদনের সুযোগটি হাতছাড়া করতে চায় না টিম সময়। সিদ্ধান্ত সিনেমাটি দেখার। নির্ধারিত সময়ের কিছু পরে সন্ধ্যা 6:30টার দিকে শুরু হলো AR মুকুল নেত্রবাদী পরিচালিত সিনেমা 50-50 লাভ। গল্পের প্রয়োজনে কখনো নাচ, গান, কৌতুক, আবার চলছে মারামারির দৃশ্য, কিন্তু নেই চিরচেনা আনন্দ, উল্লাস, হই হুল্লোড় কিংবা করুণ দৃশ্যে বেদনার নীরবতা। সিনেমায় তখন বিরতি। এই সুযোগে আমরা কথা বলে নিতে চাই হল কর্মীদের সঙ্গে। আগে পিটাইতো ওকে বুকিং খুলে নাকি, আর এখন আমি খুলে বয়ে থাকি। মাঝে মাঝে নাইট শো সেল না হলে আমরা নাইট শো বন্ধ রাখি। প্রায় 10 মিনিটের বিরতি শেষে আবার শুরু হলো সিনেমা। তবে অবাক করার বিষয় হচ্ছে যে সংখ্যক দর্শক নিয়ে শুরু হয়েছিল সিনেমাটি, তার অর্ধেকই খুঁজে পাওয়া গেল না বিরতির পরে। কেমন লাগলো দেখে? না, ভালো না তো, একদম আপনাকে পরিচালক ভালো না, নায়ক ভালো না, নায়িকা ভালো না। তথ্য বলছে 90-এর দশকে দেশে সচল সিনেমা হল ছিল 1435টি, কিন্তু সম্প্রতি এসে দাঁড়িয়েছে মাত্র 62টিতে। আমাদের কোনোই আপত্তি নাই সিনেমা হল ভেঙে মার্কেট হোক, কিন্তু সেখানে একটা সিনেপ্লেক্স তৈরি করা হোক। কেটার করতেছে সিঙ্গেল স্ক্রিন ফর নিম্নবিত্ত মধ্যবিত্ত, এরা কোথায় যাবে? এরা কিন্তু সবসময় কিন্তু সিনেপ্লেক্সে তারা যাবে না। শুধু হলের মানোন্নয়নই নয়, ইউটিউব ও OTT প্ল্যাটফর্মের এই যুগে সিনেমার কাহিনী, সংলাপ ও শিল্পী বাছাই সহ সামগ্রিক উন্নতির দিকেও রাখতে হবে নজর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিউ ইয়র্কে এসেছি, সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রীর। টিকার সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘের আহ্বান। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু। এবং মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, জানালেন শিক্ষামন্ত্রী। 3 সপ্তাহ পর শুরু প্রাক প্রাথমিকের ক্লাস। এই ছিল জনপদের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।